আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সাদিক কাইম তার নিজের নাম পরিচয় প্রকাশ করার পর বামপন্থী যে অ্যাক্টিভিস্ট রয়েছে এদের আসলে মনে জ্বালাপোড়া হওয়ার কারণটা বিশ্লেষণ করব। দেখুন, 5ই আগস্টের পর যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই গণ আন্দোলন সফল হয়, গণ অভ্যুত্থান সফল হয় এবং ছাত্র জনতা একসাথে মিলে এই দেশটাকে আবার দ্বিতীয়বার স্বাধীন করে, ঠিক এর সম্পূর্ণ ক্রেডিটটা আসলে নিয়ে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এবং আন্দোলনের প্রায় শেষ পজিশনে এসে আসলে আসিফ নজরুল স্যার তাদের সাথে মিলেমিশে আসলে তিনি সবচাইতে বেশি ক্রেডিট নিয়েছেন এবং ছাত্রদেরকে বিভিন্ন পরামর্শ এবং গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে ছাত্রদেরকে মোটিফাই করা, ছাত্রদেরকে কী বলতে হবে, কী করতে হবে সব কিছু গুছিয়ে দেওয়া, এটা আসিফ নজরুল স্যারেরই কাজ ছিল। এবং এই সরকারে কারা কারা থাকবেন, কারা থাকবেন না, ছাত্রদের যেই মোটিফাই করা হয়েছে এবং ছাত্ররা যে নামগুলো ঘোষণা করেছে, এই নামগুলো এই আসিফ নজরুল স্যারের নেতৃত্বে বামপন্থী নেতাদের পরামর্শেই কিন্তু তাদের নামগুলো ঘোষণা করা হয়েছে। এবং বামপন্থী এই আসিফ নজরুল স্যার সহ বামপন্থী নেতারা আসলে রাজনীতির সামনের সারিতে চলে এসেছে। এমনকি এমনভাবে বিএনপিকে প্রটেস্ট করেছে বা বিএনপিকে এমনভাবে তারা চাপে রেখেছে যে তাদের সাথে নেগোসিয়েশন করতে বিএনপি বাধ্য ছিল। আর এটা সব কিছুই করেছে ছাত্রদেরকে হাতে রাখার কারণে। কিন্তু বিগত 2 মাসে দেখা গেছে আস্তে আস্তে এই ছাত্ররা রাজনীতির প্রত্যেকটা জায়গায় আসলে শক্তিশালীভাবে তারা মানে রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং বিভিন্ন রাজনৈতিক বিষয়ে তারাই আসলে যে পরামর্শগুলো দিচ্ছে সেগুলোই বর্তমান সরকার মেনে নিচ্ছে এবং সেই অনুযায়ী কাজ করছে। এবং ডক্টর ইউনূস সাহেব একদম ওপেন বলেছেন, ছাত্র এবং জনতা বিশেষ করে ছাত্ররা যেরকম বলবে রাষ্ট্র সেভাবেই চলবে। তো ছাত্ররা যেরকম বলবে সেভাবে চলবে। এবং বামপন্থী এখন দেখবেন যে এই সরকারে যারা এসেছে প্রত্যেকে বামপন্থী ঘরানার বেশিরভাগ ক্ষেত্রে। এই কারণেই বামপন্থীদের যে একটা আধিপত্য এই সরকারের মধ্যে রয়েছে এবং রাজনীতিতে বা ছাত্রদের সমন্বয়কারীদেরকে দিয়ে বামপন্থীদের একটা আধিপত্য বিস্তার করেছিল এই 5ই আগস্টের পর এই 2 মাস। বিএনপির মতো এত বড় দলকে পর্যন্ত আসলে একদম কোণঠাসা করে ফেলেছে। তারা আসলে অনেক বক্তব্য বিবৃতি দিলেই তাদের বিরুদ্ধে আসলে 19-20 করলেই আসলে এই ছাত্রদেরকে দিয়ে এমন কিছু বক্তব্য দেয় যাতে পুরো বিএনপির নেতাকর্মীরা সম্পূর্ণরূপে ডিমোরালাইজ হয়ে যায়। এখন এই অবস্থায় যখন অন্যতম একজন সমন্বয়ক এবং যেটা প্রকাশ হচ্ছে যে এই ছাত্র সমাজদেরকে যেই বুদ্ধি পরামর্শ এবং পিছন থেকে যেই কলকাঠিগুলো এতদিন না নেড়েছে এই আন্দোলনে, এতদিন যাদের নাম শোনা গিয়েছে, সম্পূর্ণ একটা বিপরীতমুখী অবস্থান হয়ে গেল এই শুধুমাত্র একজন ছাত্র শিবিরের সভাপতি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সভাপতি যখন নিজের নামটা শুধু প্রকাশ করার সাথে সাথে, এই নামটা প্রকাশ করার সাথে সাথে এটা প্রমাণ হয়ে গেল, যদিও ছাত্র শিবির থেকে কিছুই বলা হয়নি যে তারা সমন্বয়কারীদেরকে সম্পূর্ণরূপে মোটিফাই করেছে, তাদের অনেক অবদান রয়েছে, এই জাতীয় কোনো বক্তব্য এখন পর্যন্ত জামাত অথবা শিবির থেকে দেওয়া হয়নি। কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাদিক কাইম নিজের নামটা প্রকাশ করার সাথে সাথে এটা প্রমাণ হয়ে গেল, সাধারণ জনগণ এটা বুঝে গেল যে সম্পূর্ণরূপে এই আন্দোলনের পিছনে মাস্টার মাইন্ড ছাত্র শিবিরের ছিল এবং সেই পরামর্শগুলো অবশ্যই জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের ছিল। অতএব জামাত এবং শিবির একসাথে প্রশংসায় বাসছে এবং এই নাম প্রকাশ করার সাথে সাথে এটাও মানুষের কাছে এখন সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে যে সমন্বয়কারীদের মধ্যে 153 জনের মধ্যে 110 জন জামাত ছাত্র শিবিরের। কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র সাদিক কাইম ছাড়া আর কেউ নিজের নাম প্রকাশ্যে ঘোষণা দেয়নি। এখন এই ঘোষণার ফলে কি সমস্যাটা হয়েছে বা বামপন্থীদের জন্য কি সমস্যা হয়েছে, বামপন্থীরা এতদিন ছাত্রদেরকে ব্যবহার করে যেসব কথাগুলো বলতো, আসলে এটাই সাধারণ মানুষদের কাছে গ্রহণযোগ্য হতো যে সমন্বয়কারীরা এটা বলেছে। এখন থেকে শুধুমাত্র একজন কাইয়ুম নিজের নাম প্রকাশ করার সাথে সাথে এখন দেখবেন যে সমন্বয়কারীদের মধ্যে কে কী বিবৃতি দিয়েছে, এখন সাধারণ মানুষ সেদিকে কোনো লক্ষ্যই করবে না। মানুষ লক্ষ্য করবে সাদিক কাইম এখন কী বলছে, তার বক্তব্য বিবৃতিগুলো সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে এবং সাধারণ মানুষ সেটাকে বেশি প্রাধান্য দেবে। আর এতে বামপন্থী যে লোকগুলো রয়েছে এদের আসলে যেই এতদিনের যেই রাজনৈতিক দৌরাত্ম্য ছিল এবং
রাজনীতির ক্ষেত্রে বা রাজনীতিতে তাদের যে প্রভাব বিস্তার করেছে সে প্রভাবটা সম্পূর্ণরূপে ডিমোরালাইজ হয়ে গেছে। এখন আর যে কোনো সমন্বয়কদেরকে দিয়ে তাদের পক্ষে কথা বলালেই আসলে সেটা সাধারণ মানুষ গ্রহণ করে নেবে না। যেমন যুক্তরাষ্ট্রে যে বামপন্থী এই নেতারা কতটা আসলে বিরক্ত বা কতটা জামাত শিবির প্রবিয়ায় ভুগছে এটা যদি বুঝতে হয় তাহলে আপনারা শাহেদ আলমের যে ফেসবুক পোস্ট এটা দেখলেই বুঝতে পারবেন যে শাহেদ আলম শুধু ছাত্র শিবিরের সমালোচনা করে ক্ষান্ত হয়েছে তা নয়, সম্পূর্ণরূপে ছাত্র শিবিরকে একজন মুনাফিক হিসেবে পর্যন্ত আখ্যা দিয়েছে এবং অযৌক্তিক কিছু কথাবার্তা বলেছেন। হয়তো আপনারা মনে করবেন শাহেদ আলম আসলে জ্ঞান কম বা স্বল্প জ্ঞানের কোনো লোক এই কারণে এটা বলেছেন, আসলে তা নয়। শাহেদ আলম কিন্তু যথেষ্ট মেধাবী একজন লোক, সে বিবিসি বাংলায় সাংবাদিকতা করেছে। অতএব আপনারা তাকে দুর্বল মনে করবেন তা না, আসলে সে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে যেহেতু তাদের গুরুত্ব এবং বামপন্থীদের গুরুত্ব হারিয়ে যাচ্ছে এই একজনের এই নিজেকে পরিচয় দেওয়ার সাথে সাথে, এই কারণে তাদের মূল ক্ষোভ। বামপন্থীরা আসলে সাধারণ মানুষের পালস বুঝে কখনো কথা বলতে পারেনি, এই কারণে আসলে তারা বাংলাদেশের রাজনীতিতে কখনো ভালো অবস্থানে ছিল না। যেমন জুনায়েদ সাকি, সবাই বাংলাদেশের সবাই তাকে চিনে, কিন্তু তার দলকে আসলে কেউ পছন্দ করে না বা তার যেই রাজনৈতিক দর্শন এটাকে কেউ পছন্দ করে না এবং তারা ভোটের মাঠে কিন্তু ভোটও পায় না। আমার বিশ্বাস যদি তারা মেম্বার নির্বাচিত হতেও অনেক কষ্ট হবে এমন পরিস্থিতি। এই কারণে আসলে তাদের মনে এত জ্বালা পোড়া এবং বামপন্থীরা একসাথে ছাত্র শিবিরের সমালোচনা করা শুরু করেছে। সম্মানিত দর্শক, আমার এটা মনে হচ্ছে, আপনাদের কি মনে হয় কমেন্টসে জানাবেন। জাযাকাল্লাহু খাইরান।